নমস্কার, আমি সৌম্যজিৎ মণ্ডল, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আজ আমি অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞানের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জীবদেহের গঠন। জীবদেহের গঠন চ্যাপ্টারটি পড়তে গেলে তোমাদের প্রথমেই যে বিষয়টি জানতে হবে সেটি হলো জীব কাকে বলে আর জড় কাকে বলে। প্রথমেই একটি সাধারণ বৈশিষ্ট্য তোমাদের মাথায় আসতে পারে, সেটা হলো যে জীব একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে, কিন্তু জড় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে না। কিন্তু এই একটিমাত্র সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা জীব এবং জড়কে পৃথক করতে পারবো না। তাই দেখে নেওয়া যাক কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য যার উপর ভিত্তি করে আমরা জীব এবং জড়কে আলাদা করতে পারি। বৈশিষ্ট্যগুলি হল বিপাক এবং পুষ্টি, বৃদ্ধি, উত্তেজনায় সাড়া দেওয়া, জনন, চলন গমন, শ্বাসকার্য বা শ্বসন এবং রেচন। এই যে বৈশিষ্ট্যগুলি বললাম, এগুলির সাথে সাথে তোমাদের এর ইংলিশ টার্মগুলো জেনে নিতে হবে, যেটা তোমাদের পরবর্তীকালে সাহায্য করবে। যেমন বিপাককে বলা হয় মেটাবলিজম, পুষ্টিকে বলা হয় নিউট্রিশন, বৃদ্ধিকে বলা হয় গ্রোথ, উত্তেজনায় সাড়া দেওয়া অর্থাৎ রেসপন্স, জনন অর্থাৎ রিপ্রোডাকশন, রেচন অর্থাৎ এক্সক্রিশন ইত্যাদি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার দেখে নেওয়া যাক জীবদেহ কিভাবে ধাপে ধাপে গঠিত হয়। তোমাদের বইতে একটি খুব সাধারণ উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করা রয়েছে। যেমন আমরা জানি যে বাড়ি কিভাবে গঠিত হয়। বাড়ির মধ্যে অনেক ছোট রকম বিভিন্ন আকারের ঘর থাকে। একটি ঘর আবার দেয়াল, ছাদ, মেঝে দিয়ে তৈরি হয়। আবার সেগুলি একটি খুব ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট ইট দিয়ে তৈরি হয়। অর্থাৎ একটি বাড়ির ক্ষুদ্রতম গঠনগত একক হলো ইট। ঠিক সেরকমই আমাদের জীবদেহ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষ সমষ্টি নিয়ে তৈরি হয়। আবার সেই কোষ সমষ্টি নিয়ে গঠিত হয় কলা, কলা থেকে গঠিত হয় অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র এবং তন্ত্র থেকেই তৈরি হয় জীবদেহ। এবার তাহলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। এবার আমাদের দেখতে হবে যে কলা কাকে বলে। কলা হলো কোষ সমষ্টি। কিরকম কোষ সমষ্টি? যখন কিছু কোষ একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য একত্রিত হয়, তখন সেই কোষ সমষ্টিকে আমরা বলবো কলা। যেমন ধরো 12 জন ছেলে রয়েছে, তার মধ্যে 6 জন ক্রিকেট খেলে আর 6 জন ফুটবল খেলে। তো আমরা যদি একটি টিম বা দল তৈরি করতে চাই, তাহলে আমরা এই 6 জন ক্রিকেটারের মধ্যে কয়েকজনকে নিয়ে একটি দল তৈরি করতে পারি, আবার এই 6 জন ফুটবলারের মধ্যে কয়েকজনকে নিয়ে একটি দল তৈরি করতে পারি। কিন্তু আমরা কখনোই 3 জন ক্রিকেটার এবং 3 জন ফুটবলারকে মিলে একটি দল তৈরি করতে পারবো না। ঠিক একই রকম ভাবে যখন একটি নির্দিষ্ট কাজ করার জন্য কোষ সমষ্টি একত্রিত হয়, তখন তাদেরকে একত্রিতভাবে আমরা বলবো কলা। এবার আমরা দেখবো অঙ্গ কাকে বলে। অঙ্গ হলো কিছু কলার সমষ্টি, বিভিন্ন আকারের কলার সমষ্টি, যারা একত্রিত হয়ে অঙ্গ তৈরি করে। যেমন আমাদের দেহে অনেক রকম অঙ্গ রয়েছে, যেমন হার্ট বা হৃৎপিণ্ড, লাংস বা ফুসফুস, বৃক্ক বা কিডনি এবং মস্তিষ্ক। এবং সেই অঙ্গ সমষ্টি থেকে গঠিত হয় তন্ত্র, তন্ত্র, এবং সেই তন্ত্র থেকেই গঠিত হয় একটি জীবদেহ। তো এবার আমরা দেখে নিই আমাদের দেহের বিভিন্ন রকম অঙ্গ। তোমরা দেখতে পাচ্ছ একটি জীবদেহের ছবি, সেখানে বিভিন্ন রকমের অঙ্গ রয়েছে। মানব দেহের বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, মস্তিষ্ক, পাকস্থলী ইত্যাদি আমাদের দেহে। পাকস্থলীর কাজ হলো খাদ্য হজম করা এবং ক্ষুদ্রান্তে সেই খাদ্য শোষিত হয় এবং বিপাকক্রিয়া সম্পন্ন হয়। এরপর রয়েছে ফুসফুস, যা আমাদের শ্বাসকার্য সম্পন্ন করে। তারপর রয়েছে হৃৎপিণ্ড, যা আমাদের দেহে
রক্ত সংবহন প্রক্রিয়া সম্পন্ন করে। হৃৎপিণ্ড একটি পাম্পের মতো, হৃৎপিণ্ডে এসে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে এসে জমা হয়, তারপর হৃৎপিণ্ড থেকেই রক্ত আবার সারা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। এবার সেই রক্ত পরিশ্রুত করার দায়িত্ব রয়েছে কিডনির উপর। কিডনি সেই রক্তকে পরিশ্রুত করে। এরপর রয়েছে মস্তিষ্ক, যার কাজ হলো উত্তেজনা গ্রহণ এবং উত্তেজনায় সাড়া দেওয়া। আমাদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করার কাজ হলো মস্তিষ্কের। তো আমরা আগেই বলেছি যে কোষ হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। অর্থাৎ আমরা কোষকে কখনোই খালি চোখে দেখতে পাবো না। তাই কোষকে পর্যবেক্ষণের জন্য আমরা একটি যন্ত্র ব্যবহার করি। সেই যন্ত্রের আবিষ্কার কিভাবে হয়েছিল সেই নিয়ে একটি খুব সুন্দর গল্প রয়েছে। বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে নিজেরই তৈরি অণুবীক্ষণ যন্ত্রে প্রথম কোষ পর্যবেক্ষণ করেন। তিনি গাছের ছালকে অণুবীক্ষণ যন্ত্রের তলায় রেখে দেখেন কিছু মৌমাছির কুঠুরির মতো ষড়ভুজাকার ফাঁকা স্থান। সেই ফাঁকা স্থানগুলির নাম দেন সেলিউলি। ল্যাটিন শব্দ সেলিউলির অর্থ ফাঁকা ঘর। পরবর্তীকালে সেই সেলিউলি শব্দ থেকেই ইংরেজিতে সেল শব্দের উৎপত্তি। কিন্তু রবার্ট হুক যে কোষগুলি পর্যবেক্ষণ করেন সেগুলি ছিল মৃত কোষ। পরবর্তীকালে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহক সজীব কোষ পর্যবেক্ষণ করেন তার তৈরি উন্নত মানের মাইক্রোস্কোপে। এরপর তোমাদের জেনে নিতে হবে যে কোষ কিভাবে পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ একটি কোষের প্রস্থচ্ছেদ আমরা যদি অণুবীক্ষণ যন্ত্রের তলায় রেখে দিই তাহলে কিন্তু আমরা সেই কোষকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারবো না। তার জন্য দরকার এক বিশেষ ধরনের পদার্থ, রঞ্জক পদার্থ, ইংরেজিতে যাকে বলে স্টেইন। এই রঞ্জক পদার্থ কোষকে রঞ্জিত করে তোলে, অর্থাৎ বিভিন্ন রঙে রাঙিয়ে তোলে, যার ফলে কোষকে দেখতে খুবই সুবিধে হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রকম উদ্ভিদ কোষের স্টেনিং করে সেখানে দেখানো হয়েছে। কত সুন্দর লাল, নীল, সবুজ রং দেখা যাচ্ছে। এর ফলে আমরা কোষের বিভিন্ন রকম কোষকে বিভিন্ন রকম কলার আইডেন্টিফিকেশন অর্থাৎ চিহ্নিতকরণ খুব সহজেই করতে পারি। তো রবার্ট হুক এবং লিউয়েনহক যে মাইক্রোস্কোপ পর্যবেক্ষণ করেছিলেন সেই মাইক্রোস্কোপ ছিল খুবই সাধারণ মানের, তাতে খুব জটিল রকমের কোষ কলার পর্যবেক্ষণ আমরা করতে পারতাম না। তাই পরবর্তীকালে যত বিজ্ঞান এগিয়েছে, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, তত কোষ তত মাইক্রোস্কোপ আরো উন্নত হয়েছে। উন্নত মাইক্রোস্কোপের ব্যবহার বর্তমানে আমাদের চোখে পড়ে বিভিন্ন ল্যাবে। তো দেখে নেওয়া যাক অণুবীক্ষণ যন্ত্র কত রকমের হয়। অণুবীক্ষণ যন্ত্র মূলত 3 রকমের হয়: সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্রে কেবলমাত্র একটি লেন্স ব্যবহার করা হয়, যাতে আমরা ফুলের পাপড়ি কেটে তার প্রস্থচ্ছেদ এগুলি খুবই সাধারণভাবে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করতে পারি। এটিতে একটি কোষকে 15 থেকে 20 গুণ বড় করে দেখা যায়। এরপর আমরা আসি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে 2টি লেন্স ব্যবহার করা হয়, একটি হলো অবজেক্টিভ লেন্স এবং অপরটি হলো অকিউলার লেন্স। এই অবজেক্টিভ এবং অকিউলার লেন্সের মাধ্যমে আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে একটি কোষকে প্রায় 2000 থেকে 4000 গুণ বড় করে দেখতে পারি। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে একটি কোষকে আরো উজ্জ্বলভাবে দেখানোর জন্য মিরর ইউজ করা হয়। অর্থাৎ এই মিররে বাইরে থেকে আসা আলো প্রতিফলিত হয়ে লেন্সে লাগে, অর্থাৎ অবজেক্টিভ লেন্সে লাগে এবং তারপর অকিউলার লেন্সে আমরা চোখ রেখে সেই কোষকে পর্যবেক্ষণ করতে পারি। এরপর আমরা আসছি যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কোন কোন জিনিস পর্যবেক্ষণ করতে পারি।
জৈবিক অণুবীক্ষণ যন্ত্রে আমরা ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল ইত্যাদি বহুকোষী এবং এককোষী প্রাণীর দেহের বহির্গঠন পর্যবেক্ষণ করতে পারি এবং উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড, পাতা ইত্যাদির অন্তর্গঠন পর্যবেক্ষণ করতে পারি। জীবদেহের বিভিন্ন অঙ্গ বা কলার প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করতে পারি এবং কোষীয় অঙ্গাণু এবং কোষ পর্দা ইত্যাদি পর্যবেক্ষণ করতে পারি। এরপর আমরা আসছি ইলেকট্রন মাইক্রোস্কোপে। ইলেকট্রন মাইক্রোস্কোপ খুবই বড় এবং খুবই দামি, যেটি আমরা সাধারণভাবে দেখতে পাই না। খুবই উন্নত মানের ল্যাবে এটি দেখা যায়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দ্রুতগতির ইলেকট্রন স্রোত পাঠানো হয়, যার মাধ্যমে আমরা একটি কোষ পর্যবেক্ষণ করতে পারি এবং এখানে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়, যার মাধ্যমে আমরা সেটির ছবিও তুলতে পারি। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটি কোষকে প্রায় 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে আমরা দেখতে পাই। এর মাধ্যমে আমরা কোষীয় অঙ্গাণুগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে পারি। এরপর আমরা আসি কোষের বৈচিত্র্যে। কোষের বৈচিত্র্য অর্থাৎ কোষ কত রকমের হয়, ছোট, বড়, বিভিন্ন আকার আকৃতির। তোমাদের বইয়ের একটি ছবির দিকে প্রথমে আমরা চোখ রাখি। এখানে 4 রকমের প্রাণীর কথা দেখা যাচ্ছে। প্রথমেই রয়েছে বিড়াল, তারপর হাতি, তারপর অ্যামিবা এবং তারপর মশা। এবং এই 4 রকম প্রাণীর কোষের আকারের ভিত্তিতে এদের সাজাতে বলা হয়েছে। তো প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি যে প্রাণী যেরকমই সাইজের হোক না কেন, তাদের কোষ কিন্তু বিভিন্ন আকারের অর্থাৎ ছোট বড় হয় না, প্রায় অলমোস্ট সেম আকারেরই হয়। তো এখানে বিড়াল, হাতি, অ্যামিবা এবং মশা এই 4 রকম প্রাণীরই কোষের আকার প্রায় সমান। হাতি বড় আকারের বলে, মশা ছোট আকারের বলে তাদের কোষও বিরাট আকারের ডিফারেন্স হয় না। এরপর আমরা দেখে নিই প্রাণী এবং উদ্ভিদ দেহে বিভিন্ন আকার আকৃতির কোষের কথা। প্রাণীদের চোখে রড কোষ দণ্ডাকৃতি হয়, কোন কোষ শঙ্কু আকৃতির হয়। উদ্ভিদের স্পাইরোগাইরাতে আয়তাকার কোষ থাকে। এরপর প্রাণীদের রক্তকোষে লোহিত রক্তকণিকা, সেগুলি চ্যাপ্টা আকৃতির হয় বা গোলাকৃতি হয়। শ্বেত রক্তকণিকা, তাতে বিভিন্ন আকারের নিউক্লিয়াস দেখা যায়। পেশি কোষ তন্তু আকৃতির হয় এবং দুপাশ সূচালো হয়। স্নায়ু কোষে বিভিন্ন রকমের আকার আকৃতি গঠন পর্যবেক্ষণ করা যায়, যে তাতে অ্যাক্সন, ডেনড্রন, সেল বডি, সোয়ান সেল, জটিল স্ট্রাকচার প্রাণী দেহে। আমরা অলরেডি জেনেছি যে কোষ খুবই ছোট হয়। এবার আমাদের জানতে হবে যে এই কোষ যে পরিমাপ করা হয় তা কোন এককে পরিমাপ করা হয়, অর্থাৎ মিটার, সেন্টিমিটার এই সমস্ত এককে কি আমরা কোষকে পরিমাপ করতে পারবো? না, পারবো না। তার জন্য কিছু নির্দিষ্ট একক রয়েছে। সেই এককগুলি হলো মাইক্রন বা মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, অ্যাংস্ট্রম ইত্যাদি। তো এই যে আকার আকৃতির কোষের যে বিভিন্ন একক, তাদের মধ্যে রিলেশন বা সম্পর্কটা কি সেটা জেনে নেওয়া দরকার। 1 মাইক্রোমিটার সমান 10⁻⁻6 মিটার। 1 মাইক্রোমিটার সমান 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার এবং 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, অর্থাৎ 10 অ্যাংস্ট্রম। একটি ব্যাকটেরিয়া কোষের আকৃতি অর্থাৎ ডায়ামিটার বা ব্যাস হয় 0.2 থেকে 2 মাইক্রোমিটার। এই মাইক্রোমিটারকে যদি আমরা ন্যানোমিটারে কনভার্ট করতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তো 0.2 মাইক্রোমিটার সমান 200 ন্যানোমিটার এবং 2 মাইক্রোমিটার সমান 2000 ন্যানোমিটার। এরপর আমরা দেখে নিই কলার প্রকারভেদ। আমরা আগেই বলেছি একই রকম কাজ করার জন্য কিছু কোষ একত্রিত হয়ে কলা তৈরি করে। তো সেই কলা কত রকমের হয় সেটা আমাদের দেখে নেওয়া দরকার। উদ্ভিদ দেহে কলা 2 রকমের হয়, একটি হলো ভাজক কলা, অপরটি হলো স্থায়ী কলা। ভাজক কলার কাজ হলো নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল, কাণ্ড, পাতা ইত্যাদি দৈর্ঘ্য বৃদ্ধি করা, ফুল উৎপাদন করা, আবরণ গঠন করা। এবং স্থায়ী কলার কাজ হলো
খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা, জল সংবহন করা ইত্যাদি। ভাজক কলা বলতে যে সমস্ত কলা ক্রমাগত বিভাজিত হয়, আর স্থায়ী কলা হলো যাদের বিভাজন নির্দিষ্ট হয়ে গিয়েছে। ভাজক কলা থেকেই স্থায়ী কলা সৃষ্টি হয় এবং তারা একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। এরপর আমরা দেখে নিই প্রাণীদেহে বিভিন্ন প্রকার কলার বিশেষত্ব। প্রাণীদেহে 4 রকমের কলা দেখা যায়, যেমন আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। আবরণী কলা বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন আইসাকার বা স্কোয়ামাস, দণ্ডাকৃতি বা কলামনার, কিউবয়েডাল বা ঘনকাকার। এবং তারা কি কাজ করে? তারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বাইরের আবরণ তৈরি করে, দেহের বাইরের আবরণ তৈরি করে। এরপর আমরা আছি যোগ কলা। যোগ কলা কাজ হলো ভার বহন করা, বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করা। যেমন আমরা জানি রক্ত হলো একটি তরল যোগ কলা। এছাড়াও রয়েছে লিম্ফ বা লসিকা। এরপর রয়েছে পেশি কলা। পেশি কলা কাজ হলো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করা, গমনে সাহায্য করা, চলন গমন ইত্যাদি কাজে হেল্প করা এবং হৃদস্পন্দন, রক্ত প্রবাহ ইত্যাদি নিয়ন্ত্রণ করা। যেমন আমাদের হার্টে পেশি কলা বর্তমান, তার জন্য এই হার্ট একটি পাম্পের আকারে কাজ করতে পারে। এরপর রয়েছে স্নায়ু কলা। স্নায়ু কলা কাজ হলো উত্তেজনা গ্রহণ এবং উত্তেজনায় সাড়া দেওয়া। তো এখনো অবধি আমরা জীবদেহের গঠনের বিভিন্ন ধাপ সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছি। এরপর আমরা দেহের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক কোষের গঠন সম্পর্কে জানব। কোষের গঠন সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হবে কোষ প্রাচীর, কোষ পর্দা এবং প্রোটোপ্লাজমের কথা। কোষ প্রাচীর যা উদ্ভিদ দেহের সবচেয়ে বাইরের আবরণ। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের বাইরের আবরণ হলো কোষ পর্দা এবং উদ্ভিদ দেহে কোষ প্রাচীরের মধ্যে কোষ পর্দা থাকে। কোষ পর্দা সেলুলোজ, হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয়। কোষ পর্দা দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, বিভিন্ন রকমের পদার্থ আদান প্রদানে সাহায্য করে। এরপর থাকে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হলো কোষ পর্দার ভেতরে যে অর্ধতরল বা তরল পদার্থ থাকে এবং তার মধ্যে বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকে, সেই অর্ধতরল পদার্থ এবং কোষীয় অঙ্গাণুর সমষ্টিকে বলা হয় প্রোটোপ্লাজম। অর্থাৎ কোষ পর্দার ভেতরের সমস্ত অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এরপর প্রোটোপ্লাজমের মধ্যে থাকে সাইটোপ্লাজম, ভ্যাকিউল এবং কোষ অঙ্গাণু। সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য। সাইটোপ্লাজম হলো যে অর্ধতরল বা তরল পদার্থ যেটা কোষ পর্দার মধ্যে থাকে, তাকে বলা হয় সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজম মাইনাস কোষীয় অঙ্গাণু। এরপর থাকে ভ্যাকিউল। ভ্যাকিউল হলো কোষের ভেতরে ফাঁকা স্থান, যেটি একটি সাইটোপ্লাজম ঘনীভূত হয়ে একটি পর্দা তৈরি করে, যা দ্বারা আবৃত থাকে, যাকে বলা হয় টোনোপ্লাস্ট। ভ্যাকিউলের মধ্যে বিভিন্ন রকমের উৎসেচক ও বর্জ্য পদার্থ ইত্যাদি থাকে। এরপর আমরা আসি কোষীয় অঙ্গাণুতে। কোষের মধ্যে বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায়, যেমন পর্দাবিহীন, পর্দা বেষ্টিত এবং দ্বি একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। পর্দাবিহীন কোষ অঙ্গাণু বলতে যাদের বাইরে কোষ পর্দা থাকে না, যেমন রাইবোজোম এবং সেন্ট্রোজোম। একক পর্দা বেষ্টিত অর্থাৎ একটি মাত্র লেয়ার পর্দা থাকে সেই কোষীয় অঙ্গাণুর বাইরে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এবং লাইসোজোম। এরপর আমরা আসি দ্বি একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণুতে। দ্বি একক পর্দা মানে কি? মানে দুটি একক পর্দা একসাথে থাকে এবং তার মধ্যে কিছু ফাঁকা স্থান থাকে। দ্বি একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু হলো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে থাকে। তো অনেক বইতে দেখবে যে নিউক্লিয়াসকে কোষীয় অঙ্গাণু হিসেবে বর্ণনা করা হয়নি। কেন? তার কারণ নিউক্লিয়াসকে একটি পৃথক ভাবে দেখানো হয়েছে, কিন্তু নিউক্লিয়াস কোষীয় অঙ্গাণুর মধ্যেই পড়ে। নিউক্লিয়াস কোষের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে, তাই একে কোষের মস্তিষ্ক বলা হয়। এরপর আমরা দেখে নিই কোষ কত রকমের হয়।
একটি হলো প্রোক্যারিওটিক কোষ, অপরটি হলো ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক, প্রো কথার অর্থ হলো প্রিমিটিভ, এবং ক্যারিওটিক, ক্যারিয়ন থেকে ক্যারিওটিক কথাটি এসেছে, ক্যারিয়ন কথার অর্থ হলো নিউক্লিয়াস। এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে ইউ কথার অর্থ হলো ট্রু বা প্রকৃত, এবং ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যে নিউক্লিয়াস সেটি একটি কোষের ক্ষেত্রে আদি এবং অপর কোষের ক্ষেত্রে প্রকৃত। অর্থাৎ যে সমস্ত কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে তাদের বলা হয় ইউক্যারিওটিক কোষ, এবং যে সমস্ত কোষের ক্ষেত্রে প্রকৃত নিউক্লিয়াস থাকে না তাদের বলা হয় প্রোক্যারিওটিক কোষ। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রকৃত নিউক্লিয়াস বলতে কি বোঝায়? প্রকৃত নিউক্লিয়াস বলতে যে কোষের নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিওপ্লাজম এই চারটি থাকে তাদের বলা হয় প্রকৃত নিউক্লিয়াস। নিউক্লিয় পর্দা অর্থাৎ নিউক্লিয়াসের বাইরেও কোষীয় পর্দার মতো অর্থাৎ কোষ পর্দার মতো একটি আবরণ থাকে। নিউক্লিওলাস অর্থাৎ যে নিউক্লিয়াসের কিছু বর্জ্য পদার্থ এবং যেটি কোনো কাজ সেরকম ভাবে থাকে না, একটি কাজ থাকে যেটি হলো রাইবোজোম তৈরি করা। এরপর আছে নিউক্লিয় জালিকা অর্থাৎ ক্রোমাটিন জালিকা, যেটি ডিএনএ গুলি জালকাকারে এটি তৈরি করে। এরপর থেকে নিউক্লিয় প্লাজম, যেটি সাইটোপ্লাজমের মতোই অংশ। এবার এটিকে বলা হয় প্রকৃত নিউক্লিয়াস। এই প্রকৃত নিউক্লিয়াস ইউক্যারিওটিক কোষে থাকে এবং প্রোক্যারিওটিক কোষে থাকে না। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের পরিবর্তে যেটি থাকে সেটিকে আমরা নিউক্লিয়েড বলি। এরপর দেখে নেওয়া যাক প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের কিছু পার্থক্য। প্রোক্যারিওটিক কোষে প্রকৃত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে, ইউক্যারিওটিক কোষে প্রকৃত নিউক্লিয়াস উপস্থিত থাকে। প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয় না, কিন্তু ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোম হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়। হিস্টোন প্রোটিন হলো একটি বিশেষ আকারের বিশেষ প্রকৃতির প্রোটিন যেটি ডিএনএ তৈরি করে, যেটা তোমরা উঁচু ক্লাসে শিখবে। এরপরেই যে পার্থক্যটি আছে সেটি হলো পর্দাবৃত কোষীয় অঙ্গাণু। প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি। কিন্তু ইউক্যারিওটিক কোষে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে। রাইবোজোম প্রোক্যারিওটিক কোষে 70S প্রকৃতির হয় এবং ইউক্যারিওটিক কোষে সেটি 80S প্রকৃতির হয়। রাইবোজোমের এই গঠন তোমরা পরবর্তীকালে উঁচু ক্লাসে পড়বে। প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর উপস্থিত থাকে, যেটি পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি হয়, এবং ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে সেলুলোজ বর্তমান। তো আমরা দেখে নিই যে প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি কি। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি এবং মাইকোপ্লাজমা। এছাড়া তোমরা চোখের সামনে আর যে সমস্ত জীব দেখতে পাবে তাদের সবাই প্রায় ইউক্যারিওটিক কোষ দিয়ে তৈরি। আজকের ক্লাসে আমরা জীবদেহের গঠন সম্পর্কে একটি ক্ষুদ্র ধারণা পেলাম। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। নমস্কার।